আসসালামু আলাইকুম। আমার 40,000 কিলো রাইড রিভিউতে আপনাদেরকে স্বাগতম। তো এর আগে আমি দুটা পর্ব তৈরি করছি আমার বাইকের রিভিউ নিয়ে, দুটা ভালো দিক আর দুটা খারাপ দিক নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা ভিডিওতে। আজকে হচ্ছে আপনার বাইক রিভিউয়ের পার্ট 3। তো আজকে প্রথমেই যে দুটা ভালো দিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার এই বাইকের ব্রেকিং সিস্টেম। তো এই বাইকে আপনার সামনে ABS, পিছনে ট্রাকশন কন্ট্রোল দেওয়া আছে, যার কারণে আপনার এই বাইকের ব্রেকিং সিস্টেম খুবই ভালো। ব্রেকিংয়ে আপনি বেশ কনফিডেন্স ফিল করবেন। যদি আমি তুলনা করি FZ V2 V3, আপনার V3-তে তো ABS আছে, আপনার V3 থেকেও আপনার এই বাইকের ব্রেকিং বেশি ভালো। আর এটার অনেক বড় একটা কারণ হচ্ছে বাইকের পেছনে সামনে দোনো সাইডে চাকা বেশ মোটা। তাছাড়া আপনার ট্রাকশন কন্ট্রোলের কারণে বাড়তি একটা সুবিধা পাবেন। তো আপনি যদি ট্রাকশন কন্ট্রোল নিয়ে বিস্তারিত জানতে চান, আমার চ্যানেলে ভিডিও তৈরি করা আছে, দেখে আসতে পারেন। তো ওভারঅল আপনার হর্নেট, FZ V3, সুজুকি এই সমস্ত বাইকের থেকে মোটামুটি বলাই যায়, আমি যতটুকু রাইড করছি ওই বাইকগুলা, তার থেকে আমি এই বাইকের ব্রেকিং সিস্টেমটা একটু বেশি ভালো পাইছি। আর ব্রেকিংয়ের ক্ষেত্রে অবশ্য একটু যত্ন নিতে হয়। সামনের ব্রেক প্যাড, পিছনের ব্রেক প্যাড এগুলো নিয়মিত পরিবর্তন করা, ভালো মানের ব্রেক প্যাড ব্যবহার করা ইত্যাদি বিষয় খেয়াল রাখলে আপনি বেশ ভালো ব্রেকিং সিস্টেম পাবেন। তো এই বাইকের আরেকটা ভালো দিক হচ্ছে আপনার এই বাইকের গুড লুকিং। তো এই বাইকটা আপনার ইউনিক লুকের কারণে, তাছাড়া সচরাচর রাস্তায় দেখা যায় না, যার কারণে আপনি যখন বাইকটা নিয়ে বের হবেন তখন মানুষের অ্যাটেনশন খুব সহজেই পাবেন। বিশেষ করে আপনার এই বাইকটা সামনে থেকে যদি দেখেন, আপনার ছবিতে বা ভিডিওতে বেশ খুব এগ্রেসিভ দেখায়। সামনের যে আপনার হেডলাইটটা, এটার ডিজাইনটা খুবই ভালো, আমার কাছে পার্সোনালি বেশ ভালো লাগে। সবসময় এই আলোটা জ্বলে থাকে, যার কারণে আর বেশি সুন্দর লাগে দেখতে। এই বাইকটা আপনি যখন রাইড করবেন, অধিকাংশ মানুষই আপনার বাইক সম্পর্কে একটা কৌতূহল মানুষের মধ্যে দেখা যায় আর কি, যেটা আমি ফিল করছি এবং অনেকেই আর কি এই বিষয়টা ফিল করছে। তো ওভারঅল বাইকের লুকটা আমার কাছে ভালোই লাগে। বিশেষ করে আপনার সামনের সাইডের লুকটা বেশি ভালো লাগে, আর পিছনের লুকটা অতটা ভালো লাগে না, বা একটু পরিবর্তন বা ভিন্ন রকম করতে পারতো। এই ট্যাঙ্কির অর্ধেক থেকে নিয়ে আপনার সামনের সাইড যখন দেখা হয় তখন বেশ ভালোই লাগে। আর বাইকটা যখন রাইড করে চালায় আসা হয়, সেই ক্ষেত্রে সামনে থেকে দেখতে খুব ভালো লাগে। তো ওভারঅল বলাই যায় এই বাইকের লুকিং বেশ ভালো। আর লুকিং ভালো, কিন্তু এই বাইকটা বেশি রাস্তায় দেখা যায় না। কী কারণে? আসলে এই বাইকটা হচ্ছে আপনার একটু মুরব্বি টাইপের বাইক বলা যায়, অর্থাৎ যাদের বয়স একটু বেশি, রিল্যাক্স পছন্দ করে, এই টাইপের লোকজন আর কি এই বাইকগুলো ব্যবহার করে থাকে। তো এই জন্যই আর কি এই বাইকটা সচরাচর রাস্তায় কম দেখা যায়। তো এবার আসি আমার বাইকের দুটি খারাপ বিষয় নিয়ে। তো এই বাইকের একটা গুরুত্বপূর্ণ খারাপ দিক হচ্ছে আপনার এই বাইকের হর্ন একদমই কম। হর্নে আওয়াজ হয় না বললেই চলে। হর্নের যে আপনার আওয়াজটা, এটা আপনার একদমই পছন্দ হবে না। এখন যে হর্নটা দেখতেছেন, এটা হচ্ছে আমি আফটার মার্কেট আর কি লাগানো, আর স্টকে যে হর্নটা ছিল সেটা আওয়াজটা অনেকটা বিলাই লাগে। তো এই জন্য আপনারা বাইকটা কেনার পরে আপনাদের এটা মাথায় রাখতে হবে, হর্ন অবশ্যই পরিবর্তন করে ফেলতে হবে। বর্তমানে আমি যে হর্নটা ব্যবহার করতেছি, এই হর্নের আওয়াজটা বেশ ভালো, পালসারের অরিজিনাল পালসারের যে হর্ন সেরকম আওয়াজ। আর এই হর্ন আমি কিভাবে পরিবর্তন করলাম এটা নিয়েও আমার সামনে ভিডিও আসতেছে, তো আমার চ্যানেলে চোখ রাখতে পারেন। তো এই বাইকের হর্নের আওয়াজ আসলেই ভালো না। তো মূলত এই বাইকের বড় বড় যে খারাপ দিকগুলো, সেগুলো বিগত ভিডিওতে আমার আলোচনা করা হয়ে গেছে। আর এখন যেগুলো আছে সেগুলো কম বেশি সব বাইকেই এই খারাপ দিকগুলো থাকে, অর্থাৎ ছোট ছোট খারাপ দিক। যেমন আপনার হর্নের কথা তো বললাম, তারপরে হচ্ছে আপনার মিটারে যে ঘড়ি দেওয়া আছে, বাকি ঘড়িটা আপনার আলাদাভাবে দেওয়া নেই, এই জিনিসটা বিরক্তিকর। আপনার ঘড়ি দেখতে হলে আপনার ট্রিপগুলো পরিবর্তন করে তারপর ঘড়ির অপশনে আসতে হয়। তো এটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। এত বড় বিশাল মিটার, সেখানে আপনার ঘড়ি কেন ওইভাবে দেওয়া লাগবে? আলাদাভাবে এক কোনায় দিলে সবসময় ঘড়িটা দেখা যায়। তো আর ঘড়ি তো খুবই ইম্পর্টেন্ট বিষয়, আপনার মাঝে মাঝে আপনার ঘড়ি দেখার জন্য ট্রিপগুলো পরিবর্তন করতে হয়। তো এটা আমার কাছে বেশ বিরক্ত লাগে। MT-50 R15-এর যে মিটারগুলো, ওইখানে আপনার ঘড়ি আলাদাভাবে দেওয়া থাকে। তো এটা যদি ওইভাবে দেওয়া থাকতো তাহলে এটা আরও বেশি ভালো হতো। তো আরেকটা খারাপ দিক হচ্ছে আপনার এই বাইকের
ব্যাক চ্যাসিস যে বুশ, সেই বুশটা দ্রুত ক্ষয় হয়ে যাওয়া। আমার বাইক যখন 20,000 অথবা 22,000 কিলো রানিং, ঠিক তখনই আমার বাইক থেকে অস্বাভাবিক আওয়াজ আসে পিছন থেকে, ছোটো চিকন আওয়াজ। আমার কাছে একটু আনইজি লাগতেছিল বাইকটা চালাইতে। তো তখন আমি গ্যারেজে নিয়ে যাই। আমি প্রথমে ভাবছিলাম যে সাসপেনশন থেকে হয়তো বা আওয়াজটা আসতেছে। তারপরে তারা সাসপেনশনটা খুলে দেখে যে না, সাসপেনশন থেকে কোনো আওয়াজ নাই। পরবর্তীতে ব্যাক চ্যাসিসের যে বুশ, অর্থাৎ বাইকের মূল যে বুশটা, সেই বুশটা ওরা খোলার পরে দেখে যে আপনার ওটা ক্ষয় হয়ে গেছে। তো এটা আপনার 15-16 হাজার কিলো অথবা সর্বোচ্চ 20,000 কিলোর মধ্যে হয়েছিল আমার যতটুকু মনে পড়ে। তো 20,000 কিলোর ভিতরে আপনার চ্যাসিসের বুশ ক্ষয় হয়ে যাওয়া, এটা আসলে দুঃখজনক। ইয়ামাহার মতো একটা ব্র্যান্ডের কাছ থেকে এটা আশা করা যায় না। তো এই হচ্ছে আপনার এই বাইকের কয়েকটা খারাপ দিক। হয়তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি এই বাইকের ফুল রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। এর আগেও আমার 2টা ভিডিও করা আছে, এটা হচ্ছে আপনার পার্ট 3। এর পরবর্তীতে আমি আরও পার্ট নিয়ে আসব এই বাইকের ভালো মন্দ দিক নিয়ে। আর শেষে এই বাইকটা কাদের জন্য বেস্ট সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ।